নমস্কার, সৌরভ দত্ত বলছি। চারদিকে একটা নীরব কষ্টের বাতাবরণ দেখে ভাবলাম যে এই এক্সিট পোল নিয়ে দু চার কথা বলা দরকার। দেখুন, সাধারণভাবে এক্সিট পোল এই ব্যাপারটা একেবারেই বিশ্বাসযোগ্য কিছু নয়। বিশেষত ভোটের আগে যখন এক্সিট পোল করা হয় সেটাকে একেবারেই কোনো বিজ্ঞানসম্মত বিশ্লেষণ নয়, বরং কর্পোরেট মিডিয়া যাদের দ্বারা উপকৃত হয় সেই সমস্ত দলগুলোর প্রচার বলা চলে। এখন কর্পোরেট মিডিয়া তাদের দ্বারাই উপকৃত হয় যারা কর্পোরেট মিডিয়ার পিছনে যে কর্পোরেটগুলো আছে তাদের হয়ে কাজ করে। এরা খুব সৎ, মানে এই দলগুলো খুব সৎ। যেমন ধরুন বিজেপি, তৃণমূল, কংগ্রেস, এরা খুব সৎ, কারণ এরা যাদের কাছ থেকে টাকা নেয় তাদের হয়েই কাজ করে। বামপন্থী বা এরকম গণতান্ত্রিক যে ধর্মনিরপেক্ষ দলগুলো রয়েছে তারাও সৎ, তারাও যাদের কাছ থেকে টাকা নেয় তাদের হয়ে কাজ করে। তো বামপন্থীরা টাকা নেয় কাদের কাছ থেকে? সাধারণ মানুষের কাছ থেকে। তাদের সমর্থক, সভ্য, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছ থেকে তাদের হয়ে কাজ করে। সেটা সংসদের ভেতরেই বলুন আর বাইরেই বলুন। আর এই যে ভারতে যে পরিষ্কার হয়ে গেছে সবার সামনে ওই ইলেকট্রাল বন্ড, সেটা ভারতবর্ষে 1 নম্বরে ছিল কংগ্রেস, বিজেপি। সেটা তো ঠিক আছে, বিজেপি এই মুহূর্তে বহুদিন ক্ষমতায় আছে, প্রায় 3য় দফায় ক্ষমতায় আসার বোধহয় তার মুহূর্তে এটা জানা গেছে। দ্বিতীয়ত কংগ্রেস হতে পারতো, কিন্তু না, সেটা তৃণমূল কংগ্রেস। ভাবুন, একটা দলের, একটা রাজ্যের একটা সামান্য দল, সেই নিজেকে সর্বভারতীয় বা আন্তর্জাতিক যাই বলুক না কেন, একটা রাজ্যের দল, সেই দলটা দ্বিতীয় বৃহৎ ফান্ড কালেক্টর হলো এই ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে। তাদের ওই কাজ করে, কংগ্রেসও তো তাই করে। এখন একটা ব্রডার পার্সপেক্টিভে আমরা কংগ্রেসকে অনেকটা গ্রহণযোগ্য বলে মনে করার চেষ্টা করতে বাধ্য হচ্ছি। একটা বিজেপির দৌলতে আমরা যে কংগ্রেসকে এত কিছু নেগেটিভ জিনিস ভেবেছি, সেই কংগ্রেসেরও অনেক কিছুকে এখন ভালো লাগছে। এটা হয় আর কি, মানে কোনো একটা ভালো জিনিস যদি দাড়ি থাকে 1 ফুটের, তার পাশে যদি 2 ফুটের ভালো দাড়ি কাটা যায় তাহলে 1 ফুটটা ছোট লাগে। ঠিক তেমনি কোনো একটা বিরাট খারাপ দাড়ি যদি থাকে, তার পাশে আরও বিরাট একটা খারাপ দাড়ি কাটলে ওই আগের খারাপ দাড়িটাকেই তখন মনে হয় বেটার। সেরকম কংগ্রেস এখন তৃণমূল বিজেপির তুলনায় বেটার, যদিও মাঝে মাঝেই সে বেশ কিছু ধর্মনিরপেক্ষ তার নজির রাখেনি, এমন অনেক উদাহরণ আছে। আমাদের এই তৃণমূলের সাথে এখানে কিছু বোঝাপড়া ইত্যাদি করার চেষ্টা করেছে, এরকম আছে। যাই হোক, নানা রকম মিলিয়ে আছে। কিন্তু এটা ঘটনা যে ভারতের দ্বিতীয় বৃহত্তম ফান্ড কালেক্টর হয়েছিল কর্পোরেটের কাছ থেকে হচ্ছে তৃণমূল, প্রথম তো বিজেপি। তো এরা তাদের হয়ে কাজ করে এবং কর্পোরেট মিডিয়াগুলো তাদের মতোই কাজ করে। যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গে, তখনও কিন্তু এই ধরনের এক্সিট পোল হতো এবং একটাও মিলত না। কারণ এক্সিট পোলগুলো বামফ্রন্ট পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকলেও তাদের বিরুদ্ধেই বলতো। তার কারণ হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে যারা বাস করি, সাধারণ মানুষ, তারা মনে করতে পারি যে এরা তো শাসক দল। কিন্তু আসলে জাতীয় অবস্থার প্রেক্ষিতে এবং আন্তর্জাতিক অবস্থারও প্রেক্ষিতে কিন্তু খুব সাধারণ একটা জায়গা অধিকার করেছিল। কিন্তু এখান থেকেই যেহেতু আন্দোলনের বর্ষামুখ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেত, তাক করা হতো, সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে আক্রমণ করো, এটাকে ভেঙে দাও, সেই ইচ্ছে অনেকেরই ছিল। এবং দেখেছেন যে তৃণমূল ক্ষমতায় আসার পরে কিভাবে আমেরিকা থেকে সরকারি প্রতিনিধি দল এসে মমতা ব্যানার্জির বাড়িতে এসে তাকে ধন্যবাদ জানিয়ে গেছে। এটা তো গেছে, সেটা তো আপনারা দেখেছেন। তো এখন সাধারণভাবে এক্সিট পোলগুলো কর্পোরেটের পক্ষে এবং এসেন্সিয়ালি কমিউনিস্টদের বিরুদ্ধে, বামেদের বিরুদ্ধে, তাদের সহযোগী শক্তির বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে, এটা তো পরিষ্কার। তো সেই হিসেবে তো এদেরকে বিশ্বাস করার কোনো জায়গাই নেই। এটা আইনতই নিষিদ্ধ হওয়া উচিত। আমরা অনেকদিন ধরেই বলছি, কমিউনিস্ট পার্টিগুলোর কাছেও বলছি যে আপনারা এই নিয়ে লড়াই করুন, দরকার হলে কোর্টে যান। কোর্ট যদিও দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রেই যেমন হয় যে একটা শ্রেণীর পক্ষেই, শাসক শ্রেণীর পক্ষেই বহু ক্ষেত্রেই রায় দেয়, এবং আমাদের দেশে তো বহু ক্ষেত্রে একটা সামন্ততান্ত্রিক ভাবধারা রয়ে গেছে, তাদের পক্ষেও রায় দেয়। তা নাহলে বাবরি মসজিদ ভাঙার পরে এতদিন বাদে রায়টা রাম মন্দির গড়ার পক্ষে, এটা সুপ্রিম কোর্ট দিত না।
যদিও কিছু কিছু ভালো রায়ও সুপ্রিম কোর্ট হয়তো দিয়েছে, কিন্তু সব মিলিয়ে নিশ্চয়ই আমরা খুব বেশি আশা করতে পারি না এই সব ব্যাপারগুলোর উপর থেকে। আমাদেরও কোর্ট কাছারি করতে হয়, কিন্তু সেটা তো আমরা জানি যে খুব ফান্ডামেন্টাল জায়গায় বড় কিছু কাজ কোর্ট করবে না, আমাদের আস্থার লড়াইতেই লড়তে হবে। সংসদীয় ব্যবস্থাটাও প্রায় তাই, কিন্তু সেখানেও আমাদের লড়তে হবে। কিছু ক্ষেত্রে মানুষ তার নিজের অবস্থানটাকে, জনমনে কি আছে সেটাকে কিছুটা যাচাই করার সুযোগ পায়, যদি অন্তত ঠিকঠাক এইসব পোলগুলো হয়। তা এখন যেটা দেখা যাচ্ছে যে আগেকারগুলো তো একসময় বন্ধ হলো, কিন্তু নির্বাচন পরবর্তী ক্ষেত্রে এইরকম এক্সিট পোল বেরোচ্ছে। এটার কি কারণ? নির্বাচনের পরে ভুল ব্যাখ্যা দিয়ে কি লাভ? লাভ আছে, দুটো লাভ আছে। একটা লাভ হচ্ছে খুব পরিষ্কার, যাতে করে বামপন্থীরা হতাশ হয়ে যায়। তারা যদি তাদের যে ইভিএম পাহারা ইত্যাদি দিচ্ছে সেখান থেকে একটু সরে আসে, তারা যদি 4 তারিখে ভোট গণনার কেন্দ্রে না যায় বা গেলেও কিছুক্ষণ থেকে চলে আসে, এইসব একটা মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা। আর দ্বিতীয় যেটা ব্যাপার, যেটা হওয়ার অত্যন্ত সম্ভাবনা আছে, সেটা হচ্ছে ইভিএমকে কোনো না কোনোভাবে ম্যানিপুলেট করার একটা চেষ্টা হচ্ছে। এবং ইভিএমকে যদি ম্যানিপুলেট করতে হয়, সাধারণ জনমনে যদি একরকম ধারণা থাকে আর তারপরে ইভিএম খুললে যদি অন্যরকম রেজাল্ট আসে, তাহলে কিন্তু মনে হতে পারে যে এটা ভুল হলো। তাহলে মানুষের মনে প্রশ্ন জাগবে যে এরকম কেন হলো, এরকম তো হওয়ার কথা নয়। আর প্রশ্ন জাগলেই একসময় বিপ্লব হবে, তার একটা পরের ধাপ, একটা ধাপে। তাহলে যদি তার আগে থেকেই মানুষের মনকে প্রস্তুত করা হয় যে না, রেজাল্টটা তো এরকম হবে, বিজেপির পক্ষে বা তৃণমূলের পক্ষে দুজনে প্রায় 50-50, এবং কেউ বলছে বিজেপি, কেউ বলছে তৃণমূল, এরকম বামেদের খুব খারাপ, দক্ষিণপন্থীদের খুব ভালো, এরকম একটা জায়গা যদি থাকে, বামেদের সঙ্গে যারা আছে সেই শক্তি খুব খারাপ, এরকম যদি থাকে, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে মানুষের মনের মধ্যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে, বাবা এরকমই রেজাল্ট হবে। তো এখন যদি আপনাকে কেউ 0 বলে দেয়, আপনি যদি 1 পান, তাহলেই মনে হবে বিরাট ভালো, এটা একটা ব্যাপার। তো সেরকম একটা চেষ্টা আছে বলে আমার মনে হয়, এবং সেটা জন্য ইভিএম হ্যাক যে হয় সেটা পরিষ্কার। কারণ ভারতের থেকে কম্পিউটার সায়েন্স ইত্যাদিতে অনেক বেশি এগিয়ে আছে যে আমেরিকা। হয়তো ভারতীয়রাও অনেকে সেখানে কাজ করছেন, প্রবাসী ভারতীয়, কিংবা অনেকে তাদের নাগরিকত্ব নিয়েছেন, তারাও সেখানে অনেক উন্নত কম্পিউটারের ব্যবস্থার জন্য তারা সেখানে কাজ করছে, মানে ব্যবস্থা আনার জন্য পৃথিবীতে, কোয়ান্টাম কম্পিউটেশন, নানা রকম কাজকর্ম পৃথিবী জুড়ে রিসার্চ ইত্যাদি হচ্ছে। কিন্তু তারাও এখনো পর্যন্ত ভোটটা দিচ্ছে ওই স্ট্যাম্প নিয়ে, যদিও তাদের ওখানে এত ভোট লুটফুট ইত্যাদির জায়গাটা অনেকটা কম, গণতন্ত্র একটা মোটা দাগে রয়েছে, তাদের অন্য জায়গায় খারাপ থাকুক, গণতন্ত্র রয়েছে। ক্ষমতায় আছে যে ট্রাম্প, এই প্রবল প্রতাপশালী ট্রাম্প, সেই ট্রাম্প ক্ষমতায় আছে, অথচ তার মূর্তিতে পিছনে লাথি মারতে মারতে নিয়ে যাচ্ছে আমেরিকান লোকেরা, তার বিরোধীরা। এমন দৃশ্য আমরা দেখতে পাই। যেটা ভাবতে পারেন যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির মূর্তিতে কিংবা মোদির মূর্তিতে এরকম করছে, তাহলে কি হতে পারে বুঝতে পারছেন। এমনকি মমতার মূর্তিতে করলে মোদি ঢুকিয়ে দেবে আপনাকে, মোদির মূর্তিতে করলে মমতা ঢুকিয়ে দেবে, কারণ তারা বুঝবে যে আমাদেরই আসন টলমল হবে। এটা, এই ব্যবস্থা কখনো মেনে নেবে, কিন্তু আমেরিকাতে হচ্ছে। তো কাজে যাই হোক, তো তাদের ওখানেও কিন্তু তারপরেও পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে বাচ্চা ছেলেরা প্রিজাইডিং অফিসার হয়, মানে সেখানে ভোট লুটই হয় না, বাচ্চা ছেলেরা হয়, মানে সেখানে কোনো লুটফুট হয় না। তো সেই সব জায়গাটা একরকম ব্যাপার। তো আমেরিকাতেও বলছে, কিন্তু কাগজে পেপারে হচ্ছে, কারণ ম্যানিপুলেট করা যায় বলেই হচ্ছে। নয়তো আমেরিকানরা বাড়িতে বসে সুইচ টিপেই তো সব করে দিতে পারত, কেন তাকে ওই পেপারে দিতে হচ্ছে? ভারত তাদের থেকে এগিয়ে গেছে। তো একমাত্র সিপিআইএম তারা এটা বিরোধিতা করেছিল অফিসিয়ালি, এই ইভিএমে, অন্য দল করেনি। মমতা তো নিজের ইচ্ছে মতো যখন সুবিধা তখন সেরকম কথা বলে বাদ দিন, সিপিএম করেছিল। সিপিএমকে ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন ডেকে পাঠানোর পরে সিপিএম সেখানে গিয়ে তাদেরকে একটা মেশিন দিয়েছিল নির্বাচন কমিশন, হ্যাক করে দেখাতে বলেছিল। সিপিএম পারেনি, অত মেনে নিতে বাধ্য হয়েছে, মনে একটা কুতকুতুলি। আমি অনেক পার্টির অনেক নেতৃত্বকে বলেছি, বা ভবিষ্যতেও হয়তো নিশ্চয়ই এটা কেউ করবে এরকম, যে উচিত ছিল ভালো কোনো দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ারকে নিয়ে যাওয়া আরেকটি প্যারালাল ইভিএম মেশিন নিয়ে, এবং সেই ইভিএম মেশিনটা নিজে ম্যানিপুলেট করার মতো সমস্ত পরিস্থিতি করে নিয়ে যাওয়া উচিত ছিল। তারপরে যখন নির্বাচন কমিশন যে ইভিএমটা দিল, সেটা যখন দেখা গেল যে হ্যাক করা যায় না, পারল না, ধরুন সিপিএমের লোকেরা পারল না, তখন ওরা বলবে দেখলেন তো করা যায় না। তখন সিপিএম এবার তার পক্ষ থেকে তার ইভিএমটা দিয়ে বললো হ্যাক করে দেখান। ওরা ওটা হ্যাক করতে পারবে না, কিন্তু যে ভদ্রলোক গেছেন তিনি হ্যাক করে দেখিয়ে দেবেন, দেখুন এটাকে ম্যানিপুলেট করা যাচ্ছে। তাহলে কি প্রমাণ হলো? আপনারটা আপনি ম্যানিপুলেট করতে পারবেন, আমারটা আমি ম্যানিপুলেট করতে পারবো। তা আপনার মেশিন এখানে ব্যবহৃত হচ্ছে, আপনি করছেন ওইগুলি।
এইটা হচ্ছে একটা জায়গা যেখান থেকে এই জায়গায় যাওয়া যেতে পারে, সেটা পরের কথা। কিন্তু আপাতত এরকম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে যে রেজাল্টকে ম্যানিপুলেট করা হবে। কারণ আমি আগের দিন বলেছিলাম, আমি আবার বলছি যে পশ্চিমবঙ্গের 294টা আসনের মধ্যে 90 থেকে 110টা আসনে যেখানে মুসলমান বা সংখ্যালঘুরা নির্ণায়ক শক্তি, সেখানে 184টার মধ্যে 148 প্লাস পাওয়া তৃণমূলের পক্ষে, বিজেপির পক্ষে অসম্ভব। বিশেষত যেখানে আরও একটা ফ্যাক্টর এবারে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে 90 লাখ প্লাস নাম যে এসআইআরে বাদ গেছে, তার মধ্যে মুসলমানের থেকে হিন্দুদের সংখ্যা অনেক বেশি। প্রায় 55 লক্ষ হিন্দু নাম বাদ গেছে। তার মধ্যে মতুয়া আছে, আদিবাসীদের একটা অংশ আছে, এই পাহাড়ের অংশ আছে, নেপালিদের অংশ আছে, বিভিন্ন কারণে বাদ গেছে। আমি আগের একটা ভিডিওতে বলেছি। মোটামুটি জেনে রাখুন যে বাদ গেছে, মানে প্রায় 50 থেকে 55 লক্ষ নাম বাদ গেছে হিন্দুদের, তার থেকে মুসলমানদের নাম কম বাদ গেছে। এবং এমন অনেক জায়গায় বাদ গেছে যেখানে মতুয়া টতুয়ারা যেখানে আগে জিতিয়েছিল বিজেপিকে। তাহলে বিজেপির পক্ষে এত মুসলমান প্রধান এলাকা বাদ দিয়ে এবং এত হিন্দু প্রধান এলাকাতেও এত লোক বাদ দিয়ে, বিশেষত যারা বাদ গেল তারা তো বাদ গেল, তাদের ভোট পেলেন না, কিন্তু তাদের পরিবারের লোকও বিরক্তি বিজেপির প্রতি। এত কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে আমার পরিবারের 2টো লোকের নাম বাদ গেলে আমি গিয়ে, খুব কমিটমেন্ট না থাকলে আমি গিয়ে বিজেপিকে ভোট দেবো না। তাহলে সেই জায়গাটা তো একটা আছে। তাহলে সব মিলিয়ে বিজেপির পক্ষে এই আসনগুলো পাওয়া, মানে এখানে 148-এর বেশি আসন পাওয়া, এটা অসম্ভব। এখন স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে একটা কথা আছে। স্ট্যাটিস্টিক্স ব্যাপারটা আপাতভাবে দেখে মনে হয় যে খুব ভালো একটা ব্যাপার, কিন্তু স্ট্যাটিস্টিক্সকে অনেকেই বলেছেন যে স্ট্যাটিস্টিক্সের উপর ভরসা করে থাকা যায় না, কারণ তার মধ্যে অনেক কিছু জিনিস আড়াল হয়ে যায়। ক্রিকেট একসময় খুব পছন্দ করতাম, যবে থেকে ক্রিকেট একদম কর্পোরেটের হাতে চলে গেছে এবং আমাদের দেশের যে পুঁজিবাদী ব্যবস্থা, সেই ব্যবস্থার পক্ষে চলে গেছে। লোকে লড়াই করে নিজের রুটি রুজির জন্য লড়াই না করে ক্রিকেট দেখছে। একটা ওই দেশের সঙ্গে দেশের লড়াই দেখতো, সে এখন হয়ে গেছে 50টা খেলা, এই ফরম্যাট ওই ফরম্যাট সেই ফরম্যাট করে 20 ওভার 50 ওভার এটা করে, এবার হয়তো 5 ওভার ইত্যাদি বেরোবে। সেখানে দাঁড়িয়ে মানুষকে যখন এরকমভাবে ব্যতিব্যস্ত করে রেখেছে ক্রিকেট, মানুষের পেটে লাথি করছে কিন্তু সে ক্রিকেট দেখছে, তখন ক্রিকেট থেকে মন সরিয়ে নিয়েছে। এবং দেশ ফেস নয়, এখন ক্লাব অমুক তুসুক, রাজ্যও নয়, এই রাজ্যের হয়ে ওই জায়গার লোক খেলছে, বিদেশে খেলছে, মানে কোনো মাথা মুন্ডু নেই, এর থেকে মন সরিয়ে নিয়েছে। কিন্তু ব্যাপারটা জানি যে বিখ্যাত ক্রিকেট লেখক এবং সমালোচক নেভিল কার্ডাস বলেছিলেন যে স্কোরবোর্ড একটা গাধা। এই স্কোরবোর্ড একটা গাধা, এটা সবাই জানে, ক্রিকেটের যারা আপনারা জানেন বা যারা জানেন না তারাও জেনে নেবেন, বলে এটা বিখ্যাত কথা। এর প্রেক্ষাপট হচ্ছে যে খেলার আসল সৌন্দর্য স্কোর নয়। নেভিল কার্ডাস বলতে চেয়েছিলেন, এবং ক্রিকেটের মানুষেরাও বলেন, যে স্কোরবোর্ড শুধু রান বা উইকেটের পরিসংখ্যান দেখায়, কিন্তু ম্যাচের যে আসল রোমাঞ্চ, ব্যাটিংয়ের শৈল্পিক সৌন্দর্য, বোলিংয়ের যে অনেক উৎকর্ষতা, সেগুলো কিন্তু বোঝা যায় না তাতে। বিশেষ করে যেখানে চাপের মুখে একজন খেলোয়াড়ের যে একটা মানসিক লড়াইটাও বোঝা যায়, এবং সেটাও মানুষকে উদ্বুদ্ধ করে বা ভালো লাগে, সেগুলো বোঝা যায় না ওইভাবে। তাছাড়া মানুষের স্মৃতিতে রয়ে যায় কিন্তু লড়াই, তার স্টাইল, তার উৎকর্ষতা, এগুলো। স্কোর অনেক সময় মানুষ মনে রাখে। পৃথিবীর ইতিহাসে এমন বহু মানুষের বহু খেলা, সেটা বোলিং হতে পারে, ব্যাটিং হতে পারে, ফিল্ডিং হতে পারে, এগুলো মানুষ মনে রেখেছে। একটা ক্যাচ ধরেই সারা জীবন মানুষের মনে থেকে যেতে পারে যে এইরকম একটা ক্যাচ ধরেছিল। তো তাই জন্য সোজা কথায় উনি যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে স্কোরবোর্ড অনেক সময় আপনাকে অনেক সাধারণ একটা রেজাল্ট দেখাবে, কিন্তু বাস্তবে কিন্তু আপনি তার থেকে অনেক এগিয়ে আছেন। দেখুন, যদি ধরুন এমন হয় যে একটা রাজ্যে ধরুন 10টা আসন আছে, সেই 10টা আসনের মধ্যে 5টা আসনে একটা দল 1 ভোটে জিতল, আর বাকি 5টা আসনে সে ধরুন 6টা আসনে ধরুন সে 1 ভোটে জিতল, আর বাকি 4টে আসনে সে বিপুল ভোটে পরাজিত হলো। তাহলে ভোটের ফলাফল যোগ করে কিন্তু দেখা যাবে যে সে এগিয়ে গেছে 6-4, ভোটের নয়, মানে আমাদের সিটের থেকে, কিন্তু ভোটের সংখ্যায় দেখা যাবে যে সে অনেক পিছিয়ে। এরকম নানা ধরনের ব্যাপার ঘটতে পারে। কাজে এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়েই আমাদের ভাবতে হবে। দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা একরকম, ত্রিমুখীতে একরকম, এক আর একে অনেক সময় 2 হয় না, 22 হয়, 11 হয়, অনেক কিছু হয়। তো এরকম নানা রকম ব্যাপার আছে। সোজা কথা হচ্ছে যে
একমাত্র শ্রেণীর জন্য লড়াই করছে বামপন্থীরা, তাদের সহযোগী শক্তিরাও এখন শ্রেণীর জন্য লড়াই করছে, কথা বলছে, তারা নীতির কথা বলছে, তারা ধর্মনিরপেক্ষতার কথা বলছে, তারা মানুষের বিভেদের বিরুদ্ধে কথা বলছে। কাজে এই ব্যাপারটাই গুরুত্বপূর্ণ, আলটিমেট রেজাল্টটা নয়। কিন্তু সেটাতেও আলটিমেট রেজাল্টটাও 4 তারিখে যেটা হবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই বেশ কিছু এজেন্সি করেছে, সেগুলো যে কতটা অসার সেটা আমি এবার বলার চেষ্টা করছি। দেখুন, 9টা এজেন্সির এক্সিট পোলের রিপোর্টকে বিশ্লেষণ করছি আমি অন্তত 9টাই পেয়েছি, আপনারা কেউ বেশি পেতে পারেন, যোগ দেখে নেবেন। আমার যে এই স্পিরিটের বাইরে কিছু নেই। পোল ডায়েরি, আমি 9টার নাম বলছি: পোল ডায়েরি, ম্যাট্রিজ, চাণক্য স্ট্র্যাটেজিস, প্রজাপোল অ্যানালিটিক্স, পি মার্ক, জেভিসি, পোল অফ পোলস, জনমত পোলস এবং পিপল পালস। এইগুলো আমি পেয়েছি, এর বাইরেও কিছু থাকতে পারে। তো এইগুলো সব আমি ভালো করে বিশ্লেষণ করেছি। বিশ্লেষণ করে দেখেছি এক অত্যাশ্চর্য ফিগার। সেটা হচ্ছে এগুলোর মধ্যে বিজেপিকে কেউ দিয়েছে 80, আবার কেউ দিয়েছে 208। ভাবুন, তৃণমূলকে কেউ দিয়েছে 85, আবার কেউ দিয়েছে 205, মানে সর্বোচ্চ 205 দিয়েছে। দেখুন, আদার মানে আমি এখানে সব যোগ করলাম, সিপিআইএম, অন্যান্য বামফ্রন্টের দলগুলো, সিপিআইএম এর লিবারেশন, এসডিপিআই, আইএসএফ, সব মিলে কেউ দিয়েছে 0, কেউ দিয়েছে 10। ফারাকটা বুঝুন। আর এদের মধ্যে মিনিমাম যদি আমি ধরি, মানে মিনিমাম ভোট যদি ধরি, তাহলে মিনিমাম ভোট ধরলে পরে বিজেপিকে যারা মিনিমাম দিয়েছে, তারা বিজেপির যদি সবচেয়ে কম ওরা যা বলছে সেরকম পায়, তাহলে বিজেপি 3 জন বলছে যে বিজেপি তারপরেও জিতে যাবে। 7 জন বলছে যে ওদের সর্বোচ্চ ভোটটা ওরা যা বলেছে সেটা পেলে বিজেপি জিতবে। আবার তৃণমূলের ক্ষেত্রে যারা এই 9 জনের মধ্যে যারা দিয়েছে কিছু আসন, তারা বলছে যে তাদের মিনিমাম 2টো লোক এমন দিয়েছে, যারা 2টো এজেন্সি, যে তাদের মিনিমাম ভোটটা পেলেই, মিনিমাম সিটটা পেলেই টিএমসি জিতে যাবে, আর ম্যাক্সিমাম 3টে পেলে জিতবে, এমন 3টে এজেন্সি দিয়েছে। এবং আমি যদি একটু মজা করে বলি যে মিনিমাম যা যা হচ্ছে আর কি, বিজেপি তো বললাম 80 থেকে 208, টিএমসি 85 থেকে 205, আদার 0 থেকে 10। তো দেখা যাচ্ছে যে সমস্ত মিলিয়ে সব মিনিমামগুলো যোগ করলে হচ্ছে 165, মানে 294-এর মধ্যে 165 হিসেব তাহলে পাওয়া যাবে। আর ম্যাক্সিমাম হচ্ছে 423, মানে 294 ছাপিয়ে অনেকগুলো হলে তবে মিলতো ওদের হিসেবটা। সোজা কথা হচ্ছে যে টিএমসি 85 থেকে 205-এর রেঞ্জ, বিজেপি 80 থেকে 208-এর রেঞ্জ, আদার 0 থেকে 10-এর রেঞ্জ। এটা কোনো বিজ্ঞান হতে পারে? বিজ্ঞান হলে কি হতো? বিজ্ঞান হলে হতো যে 40 থেকে 42, 40 থেকে 52, বা 140 থেকে 152-এর মধ্যে মানে একটা দলের হতো, বা উল্টোটা ওরকম হতো যে 174 থেকে 180 ইত্যাদি। এদেরটা বামেদেরটা হতো বাম বা সব মিলিয়ে, সেটা মানে অবিজেপি অতৃণমূল, সেটা হয়তো হতো যে 8 থেকে 10, যা হোক 0 থেকে 1 হতে পারে। কিন্তু এটা কখনো হতে পারে যে বিজেপি 80 থেকে 208, টিএমসি 85 থেকে 205 এবং আদার হচ্ছে 0 থেকে 10? তার মানে বুঝুন, এই ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে বেশ কিছু লোক আছে যারা বিখ্যাত জ্যোতিষী, তারা জ্যোতিষী ব্যাপারটাই তো ভণ্ডামি, ভণ্ড জ্যোতিষী বলে কিছু হয় না, সব জ্যোতিষী ভণ্ড। তো এবারে দেখুন, এরা করে কোনো বিখ্যাত লোকের মৃত্যুদিন তারা দেশের বিভিন্ন জায়গাতে বলে রাখে, ভালো পেপারে দেয় না, মানে আনন্দবাজার টাজারবাজার দেখবেন না, ওই এক সাধারণ কিছু কিছু পেপারে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, কেরল, তামিলনাড়ু, আসাম, সব জায়গায় ছড়িয়ে দেয়। হয়তো রাজীব গান্ধীর মৃত্যুদিন বলে সে 20টা পেপারে 20 রকম দিল, 20টা বছর এরকম করে। তারপরে যখন মৃত্যুটা হলো, তখন তাদের মধ্যে যেটার সবচেয়ে কাছাকাছি আছে সেইটাকে এনে দেখায়, বাকিগুলো আর কেউ জানতেও পারে না, কারণ বাকিগুলো এমন সব দুর্বোধ্য পেপারে দিয়েছে আর এমন পাতায় দিয়েছে কেউ দেখবে না। তো এগুলো হচ্ছে সেরকম ব্যাপার। এটা হচ্ছে পরিষ্কার ম্যানিপুলেট করা, কিছু লোক করে খাচ্ছে। তো এখন আমাদের দেশে তো বিভিন্ন রকমই করে মানুষ খায়। এখানে কি বলবো, যৌনকর্মী দালালি করেও লোকে খায়, মদ বিক্রি করেও খায়, আবার জালিয়াতি করে চাকরি পেলেও মানুষ দুঃখ করে যে ওই চাকরিটা চলে যাবে, পরিবারটার কি হবে। মানে আমাদের তো বিচিত্র দেশ, আর মানুষের আবেগও বিচিত্র। কাজে বিচিত্র দেশে এরকম করেও কেউ কেউ খাচ্ছে, যেমন তোলাবাজি করে খায়, যেমন ধরুন ওই আমাদের চিটফান্ডে টাকা করে খায়, তারপরে মুখ্যমন্ত্রী বলে যে যা গেছে তা গেছে। তো
দলটা ওইভাবে চলে, যাই হোক সে তো চলছে। কিন্তু কথা হচ্ছে যে বিশ্বাস করবেন না, একেবারেই বিশ্বাস করবেন না। আমি নিজে একজন অ্যাক্টিভিস্ট, একজন বাম অ্যাক্টিভিস্ট। আমি কখনোই নিজেকে এই মুহূর্তে দাবি করছি না যে আমি একজন নিরপেক্ষ অ্যানালিস্ট, কিন্তু আমি এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোকে কিন্তু আমি বললাম একেবারেই বিশ্লেষণ করে, কোনো বামপন্থা থেকে নয়। এই যে অঙ্কগুলো যেগুলো বললাম, বামপন্থা থেকে এটা বলছি না। আমি একটা কথাই বলছি যে যতদিন আমি নিজে বামপন্থী থেকেও আমি যদি কখনো কোনো পত্রিকা চালাই, তাহলে সেখানে কিন্তু আমি যেটা দেবো সেটা নিউজ। আমি এখনো পর্যন্ত চালাচ্ছি না, কারণ আমি এখনো পর্যন্ত মনে করছি যে আমি প্রচার করব। অর্থাৎ আমি যদি কখনো অ্যানালিসিস করি ভোটের আগে, তাহলে সেই অ্যানালিসিসটা বামপন্থীদের পক্ষে যাবে। কিন্তু আমি যদি কখনো নিরপেক্ষ কাজ করি, কোনো পত্রিকা বার করি বা কোনো এরকম এজেন্সি করি, কিংবা যদি কখনো কোনো মিডিয়া চালাই, মানে ইলেকট্রনিক মিডিয়া, সেখানে কিন্তু আমি যেটা দেবো সেটা হচ্ছে নিউজ, কখনোই ভিউজ দেবো না। এটা যখন আমরা জার্নালিজম পড়ি তখন জানতে পারি যে দেখুন, পত্রিকার কাছ থেকে বা মিডিয়ার কাছ থেকে আমরা চাই, নিউজের কাছ থেকে আমরা চাই নিউজ, নট ভিউজ। উত্তর সম্পাদকীয়তে থাকে দেখবেন, যেখানে সম্পাদকীয় পাশের কলা, সেখানে থাকে ভিউজ, অর্থাৎ তার যা বিশ্লেষণ। দু তিন রকমও হয়, অনেক ভালো পত্রিকাতেও দেখবে দু তিন রকম ভিউজ আছে, এটা ওর পরস্পর বিরোধী, গুড, নানা রকম দিকে অ্যানালিসিস হচ্ছে, তারা ওটাকে ওরকম বলে। এই যে দুর্গাপুরে যে নির্বাচন হয়ে গেল, দুর্গাপুর পূর্ব পশ্চিম, তাদের কয়েকদিন আগে 23 তারিখে নির্বাচন হয়েছে, তার আগেটায় দেখলাম যে দুর্গাপুরের পাতাগুলোতে, মানে আমাদের এই পশ্চিম বর্ধমান জেলার পাতাগুলোতে বড় বড় পত্রিকাগুলো নিউজের আকারে ভিউজ দিয়েছে, কিন্তু ওপরে বিজ্ঞাপন করপত্র লিখে দিয়েছে ছোট করে, যেমন সিগারেটের গায়ে লেখা থাকে যে ক্ষতিকর, কিন্তু কেউ দেখে না। যাই হোক, তো সেটা দেখে আমি চমকে গেলাম, মানে এতটা নিচে নেমে গেল, এরকম ভাবে খবর করছে। তারপরে দেখলাম না, বিজ্ঞাপন করপত্র লেখা আছে, তাই সেটাকে তেমন দোষ দেওয়া যাবে না, কিন্তু ওটা তো লেখা আছে বিজ্ঞাপন করপত্র। বাকি তো সমস্ত মিডিয়াগুলোতে যেটা আছে সেটা হচ্ছে যে বাকি নিউজগুলো তো নিউজের আকারেই ভিউজ, এটা তো তাও বিজ্ঞাপন প্রপত্র লেখা আছে, বিজ্ঞাপন প্রপত্র লেখা নেই এমনও বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেগুলো সব ভিউজ, নিউজ নয়। অর্থাৎ পয়সা খেয়েছে, অধিকাংশ পত্রপত্রিকাই কর্পোরেটের কাছে পয়সা খায়, আবার স্থানীয় সাংবাদিকরাও বুঝতেই পারেন, কখনো ভয়ে কখনো চাপে, বলতে গেলে জেলে ঢুকিয়ে দিচ্ছে, এমন উদাহরণও আছে, ব্যক্তিগত আলোচনায় বলে দেবো। তো এইরকম একটা জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে আলটিমেটলি আমাদের এই মিডিয়াগুলো এরকমভাবে চলছে, এবং আরএসএস ফান্ডেড মিডিয়া আমাদের এখানে সব কটা। এবিপি নিউজ দেখবেন আপনি, যে যখন দিল্লি থেকে যেটা নিউজ হয় সেটা দেখবেন পুরো বিজেপির কথা বলছে, পশ্চিমবঙ্গ থেকে যখন বেরোচ্ছে তৃণমূলের কথা বলছে, অসুবিধা নেই, আরএসএস এর বড় ভাই ছোট ভাই, এইভাবেই চলছে। আজকেই আমি দেখলাম যে একটা জায়গায়, যে সম্ভবত নিউজ 18 বা কারুর একটা, যাদের দিল্লির যে এডিশনটা, তারা বলেছে একজন জিতেছে, সম্ভবত বিজেপি, এখানকারটা বলেছে তৃণমূল জিতছে, বা উল্টোও হতে পারে। মোট কথা উল্টো, মানে ভাবুন, একই মিডিয়া দুটো জায়গা থেকে দুরকম খবর। সেটা আপনি দেখবেন টেলিগ্রাফ, আনন্দবাজারের মধ্যে এগুলো বুঝতে পারা যায়। আরে বিজ্ঞান যদি হয় তাহলে তো দুটোই এক হবে, যদি এগুলো বিজ্ঞান হয় তাহলে তো দুটোই এক হবে, আলাদা হবে কেন? আর বিজ্ঞান যদি হতো ওই 9টাই তো কাছাকাছি যেত, তাহলে এরকম হতো কি যে কোনোটাতে বিজেপি পাচ্ছে 80 আর কোনোটাতে 208, কোনোটাতে তৃণমূল পাচ্ছে 85, কোনোটায় 205। কাজেই দুর্বল করার চেষ্টা হচ্ছে আপনাকে, দুর্বল হবেন না। যা ইভিএম পাহাড়া ইত্যাদি দিচ্ছেন দিন, 4 তারিখে নিজেকে উজাড় করে দিন, সেখানে ভিভিপ্যাটগুলোকে যাচাই করুন। ভিভিপ্যাটের একটা আইন আছে, সেই আইনটা অনুযায়ী কত পার্সেন্টেজ দেখতে হয় সেগুলো, তার বাইরেও চেষ্টা করুন, প্রেসার দিন, যতটা পারেন চেষ্টা করুন যে ভিভিপ্যাট যখন প্রত্যেকটা এতেই ছিল, প্রত্যেকটা বুথেই ছিল, তাহলে প্রত্যেকটা ভিভিপ্যাটকেই গুনতে হবে এইভাবে, যাতে তাহলে হার্ড কপিগুলো পাবেন। আপনি যাকে ভোট দিয়েছেন সেটা পড়ে গেছে পাশে কেটে, নিশ্চয়ই আপনি খেয়াল করে দেখেছেন, আমরা তো দেখেছি, দেখার কথা। তো এইভাবে দেখে নিন অন্তত ভিভিপ্যাটগুলো মিলিয়ে, তারপরে রেজাল্ট যা হবে তখন দেখা যাবে। এরপরে যদি দেখা যায় যে রেজাল্ট বামপন্থীদের বা ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে গেল না, তাহলে সেটা আনন্দের কথা নয়। আনন্দের কথা নয় মানে এই বামপন্থীদের আনন্দের কথা তা নয়, দেশের আনন্দের কথা নয়, মানুষের আনন্দের কথা নয়, খেটে খাওয়া মানুষের আনন্দের কথা নয়, ভবিষ্যতের পক্ষে আনন্দের কথা নয়। কিন্তু সেই লড়াইটা বামপন্থীরা তারপরে লড়বে। কিন্তু 4 তারিখ পর্যন্ত অন্তত পক্ষে এই যে ফলাফল, এই 9টা বা কিছু, কেউ হয়তো 10টা 12টা, এই ফলাফলের উপরে ভরসা রাখবেন। আর এর সাথে আলোচ্য না হলেও বলে রাখছি যে কেরল সম্পর্কেও আমার অন্তত যা বিশ্লেষণ এবং মূল্যায়ন, এবং কেরলে আমি বেশ কিছুদিন গিয়ে মানুষের সঙ্গে কথাবার্তা বলেও যা বুঝেছি, তাতে কেরলে যে বলা হচ্ছে যে এবারে দুবারের পরে তৃতীয়বারে হারবে বামপন্থী শক্তি, আমার প্রচুর ডাউট আছে। এবং আমার ধারণা যে কেরলে
এরকম রেজাল্ট হবে না, এবারও প্রবল সম্ভাবনা আছে বামেদের সেখানে জেতার। তো যাই হোক, 4 তারিখের পরে দেখা হবে। একটা নতুন লড়াই আমাদের যদি করতে হয় করতে হবে, জিতলেও করতে হবে, খারাপ রেজাল্ট হলেও করতে হবে, কিন্তু যা বলা হচ্ছে ফলাফল সেরকম হবে না। বিজেপির পশ্চিমবঙ্গে আসার সম্ভাবনা নেই বললেই চলে। তার কারণ ওই যে বললাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন আসনের যা বিন্যাস, তাতে ধর্মীয় বিন্যাস এবং এই এসআইআর-এর পরে যা ঘটেছে, সব মিলিয়ে বিজেপি জিতবে এটা হতে পারে না। এই বিজেপি তৃণমূলের বাইনারির মধ্যে এরকম একটা হচ্ছে। মমতা ব্যানার্জিকে যদি চেষ্টাও করে, মমতা ব্যানার্জি বা তার ভাইপো ইত্যাদিকে জেল ফেলের হাত থেকে বাঁচানোর জন্যও যদি বিজেপি তা তুমি চুপ করে থাকো এবার আমরা আসি বলার চেষ্টা করে, তাহলেও যদি বামেরা সজাগ থাকে, যদি ভিভিপ্যাট কাউন্টিং হয়, আমার দৃঢ় ধারণা যে রেজাল্ট চমকে দেওয়ার মতো হবে এবং অবশ্যই বামেদের পক্ষে হবে। আর না হলেও চিন্তার কিছু নেই, সেটা পরের কথা, সেটা বামপন্থীরা জানেন। কিন্তু আমার মনে হয় যে একটা চমক অপেক্ষা করে আছে এবং সেটা আমাদের পক্ষে। ধন্যবাদ।